হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। রাইট নাও আপনারা শুনছেন অদ্ভুত প্রহর, আর সাথে আছে আমি তৌহিদ রহমান। অদ্ভুত প্রহরের আজ 18তম এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ কিন্তু অদ্ভুত প্রহরের এই এপিসোডটি খুবই স্পেশাল হতে চলেছে। আজ আপনাদের জন্য আবারও আকিব ভাইয়ের সেই কবির চিনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রথম পর্বটি যারা শুনেছেন তারা জানেন ঘটনাটি অনেক সুন্দর একটি ঘটনা ছিল। আর যারা এখনও শুনেননি প্রথম পর্বটি, তাদের জন্য আমি প্রথম পর্বের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে শুনে আসতে পারেন। সেই কবির চিনেরই দ্বিতীয় পর্ব নিয়ে আজ আবারও হাজির হয়ে গিয়েছি। আশা করছি প্রথম খণ্ডের মতো আজকের খণ্ডটি আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবে। আর আপনারা যারা চান অদ্ভুত প্রহরে ঘটনা পাঠাতে, তারা কিন্তু চাইলে দুটি ওয়েতে ঘটনা পাঠাতে পারেন। একটি হচ্ছে ইমেইল আর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে odbhutprohor@gmail.com, odbutprohor@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01609995441। এই দুটি ওয়েতে চাইলে কিন্তু আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়ার যে কোনো ধরনের হরর স্টোরি আমাদের কাছে পাঠাতে পারেন। অনেক কথা বলে ফেলেছি, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আকিব ভাইয়ের ঘটনায়। ঘটনাটি যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। কবিরাজ বললেন, এই মেয়ের সাথে যে জিন আছে এর আত্মীয় স্বজন প্রচণ্ড শক্তিশালী। আমার সঙ্গে যে জিন দুটি রয়েছে এদের থেকে আমি এতটুকু তথ্য পেয়েছি যে এই জিন দুটি আগে তোমার ছোট মার উপরে ফল করেছিল, বুঝলে? প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আপনাদের ডাকে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বলেছিলাম এই পর্বে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা সহায় ছিলেন বলে আবারও ফিরে আসতে পারলাম আপনাদের মাঝে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। সেদিন কবিরাজের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর কবিরাজের উত্তরে আমাদের মন সকলেরই খারাপ হয়ে গিয়েছিল। সেদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আপুর জ্ঞান ফিরে আসলো এবং আমরা কবিরাজের বাড়ি থেকে রওনা দিলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সকালে আমরা যখন এগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, তখন ডাইনিং টেবিলে নানি আসলেন এবং আমাদেরকে বললেন, কিরে, কালকে তোরা রাতে তো গিয়েছিলি, কবিরাজ তোদেরকে কি বলল? তখন উত্তরে আমার মামা এবং আমার আম্মু বলে উঠলেন, কবিরাজ বলেছিল এই জিন নাকি অনেক শক্তিশালী এবং এর আগে নাকি আমার ছোট মার উপরে ভর করেছিল। আম্মু বলতে লাগলেন, মা, তুমি হয়তো সবকিছুই জানো। ছোট মার যে এই সমস্যা ছিল তোমার মুখে অনেকবার শুনেছি, কিন্তু কখনো দেখিনি আর জিজ্ঞেসও করিনি। কিন্তু কবিরাজের কথা শোনার পর এখন তোমার কাছ থেকে সবকিছু জানার ইচ্ছা হচ্ছে। আম্মু তখন মন ভীষণ ভার, প্রচণ্ড কষ্ট এবং দুঃখ নিয়ে নানিকে জিজ্ঞেস করলেন, মা, তুমি সব বলো। আমি তো মোটামুটি জানি ছোট মার এরকম ছিল, আর ওই বদ জিনটার কারণেই ছোট মা একসময় মারা গিয়েছিল। নানি তখন পুরো ঘটনাটা আম্মুকে বলতে শুরু করলেন। বলছি নানির ভাষায়, সালটা আনুমানিক 1990। তখন তুই ক্লাস 3-তে পড়তি। তোর ছোট মা আমাদের এই এলাকায় অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। এলাকার অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, তাদের ছেলের সাথে তোর ছোট মার বিয়ে দিবে। কিন্তু সেই সময় এলাকার অবস্থা খুব খারাপ ছিল, কারো সেরকম আয় রোজগার ছিল না বিধায় তোর আব্বা এবং তোর মামা কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসলে সরাসরি নাকচ করে দিতেন। এভাবে দেখতে দেখতে তোর ছোট মার বয়স তখন 16 কি 18। তখন তোর মামার সাথে বাজারে এক ছেলের সাথে সাক্ষাৎ হয়। তোর মামার কথা অনুযায়ী ছেলেটা বেশ পরিপাটি এবং কথাবার্তাতে প্রচুর ভদ্র। আরেকটা আজব বিষয় হলো, এই ছেলেকে আমাদের এলাকাতে প্রথম দেখা গেল। তোর আব্বা এবং তোর মামার ছেলেটাকে বেশ পছন্দ হয়। তারাও অনেক জায়গাতে ছেলে দেখা শুরু করেছিল, কিন্তু ঘুরে ফিরে তাদের এই ছেলেটাকেই পছন্দ হয়। একদিন তোর দাদা নামাজ শেষ করে আসছিল, হঠাৎ করে রাস্তায় কাদা থাকায় পা পিছলে পড়ে গিয়েছিল। সময়টা ছিল এশার নামাজের সময়। তখন এই ছেলেটা তোর দাদাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছিল। আমরা ওই ছেলেটাকে এত বড় উপকার করার জন্য ধন্যবাদ দিলাম এবং আমরা জিজ্ঞেস করলাম, বাবা, তোমার বাসা কোথায়? ছেলেটা উত্তর দিল, আমার বাসা আপনাদের বাসা হতে 2-1 কিলোমিটার দূরে হবে খালাম্মা। আমি আবার জিজ্ঞেস করলাম, তা বাবা, তুমি কি করো? ছেলেটা বলল, খালাম্মা, আমার আব্বার অবস্থা তেমন ভালো না, চিকিৎসা করতে নিয়ে যাব, সেজন্য বাংলাদেশে এসেছি। আমি ইরাকে থাকতাম, সেখানে টুকটাক ব্যবসা বাণিজ্যর কাজ করতাম। হঠাৎ একদিন আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া, আব্বুর শরীর তেমন ভালো নেই, আব্বুর আবারও টিবি হয়েছে, তুমি তাড়াতাড়ি দেশে আসো।
তো ছোট ভাইয়ের এই কথা এবং মা কান্নাকাটি করে বলতে লাগলো, বাবা তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয়, তোর আব্বার শরীর তেমন ভালো নেই, ডাক্তার বলেছে ঢাকাতে চিকিৎসা করাতে। খালাম্মা, সেই জন্যই দেশে আসলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, তা বাবা বিয়ে শাদী করেছো? ছেলেটা অত্যন্ত লজ্জায় উত্তর দিল, না খালাম্মা, এখনো করিনি। কিছুদিন হলো দেশে আসলাম, আগে আব্বাকে সুস্থ করি, তারপর ভেবে দেখবো এসব। আমি বললাম, বাবা রাতে খাওয়া দাওয়া করে যাও। ছেলেটা তৎক্ষণাৎ উত্তর দিল, না খালাম্মা, বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষা করছে, আমি যাই, আসসালামু আলাইকুম। এই বলে ছেলেটা চলে গেল। পরে তোর মামা এবং তোর দাদা আমরা এগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। তোর দাদা বলছিল ছেলেটা দেখতে শুনতে ভালো, ব্যবহারও মাশাল্লাহ, আমাদের রানীর সাথে বিয়ে দিলে মন্দ হবে না। বলে রাখা ভালো, আমার ছোট মার নাম ছিল রানী। তোর মামা এবং তোর দাদার এক কথায় ছেলেটাকে পছন্দ হয়েছে। সামনের দিন রানীর বাপকে বলে রানীর বিয়ের ব্যবস্থা করি। এভাবে একদিন তোর ছোট মার বিয়ে হয়ে গেল। সবাই অনেক খুশি। জামাই ধর মাশাল্লাহ, কথাবার্তা, আচার আচরণ এবং পরিবারের লোকজন অত্যন্ত ভদ্র। আমরা একটা বিষয় জামাইকে জানাইনি, তোর ছোট মার উপর জিনের আসর ছিল। ছোটবেলা থেকে অনেক সমস্যা হতো। আমার যতদূর মনে আছে, একবার আমাদের এলাকাতে এক লোক বিষ খেয়ে মারা গিয়েছিল। সেদিন তোর ছোট মা বাসায় একা ছিল, এলাকার মেয়েদের সাথে খেলছিল। হঠাৎ করে বিকাল থেকে তোর ছোট মা হারিয়ে যায়। আমরা সবাই অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। তোর ছোট দাদি তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখানে ছোট দাদি বলতে ছোট মার মাকে সম্বোধন করা হয়েছে। হঠাৎ রাত 8টা কি 9টা বাইরে থেকে এক লোক আমাদের বাড়ি এসে দরজায় নক করতে লাগলো। লোকটা বাইরে থেকে চিল্লিয়ে যাচ্ছে, বাড়িতে কেউ আছেন? এই মেয়ে কি আপনাদের নাকি? আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? মেয়েটাকে শ্মশানঘাটে পেলাম। কাদের সাথে পাঠিয়েছিলেন? আমি দৌড়ে গিয়ে তোর ছোট মাকে পেয়ে তো খুব খুশি। লোকটা রেগে বলতে লাগলো, খালাম্মা, আপনার কি কাণ্ডজ্ঞান নেই? আপনাদের মেয়ে শ্মশানঘাটে চলে গিয়েছিল। আমি তখন বললাম, কি আজে বাজে কথা বলছো? মেয়ে তো এখানে খেলছিল, শ্মশানঘাটে কি করে গেল? আসরের পর থেকে আমাদের মেয়ে নিখোঁজ। তখন তোর ছোট মা বলতে লাগলো, বুবু, আমি তো দোয়েল আপুর সাথে গিয়েছিলাম। আপু আমাকে বলছিল মামা নাকি আজকে মাছ ধরবে, আমাকে নাকি ওইখানে মাছ রান্না করে খাওয়াবে। আমি ওর কথা শুনে আকাশ থেকে পড়লাম। বললাম, দোয়েল আপুকে তুই কোথায় পেলি? তোর দোয়েল আপু তো আজ 2 দিন হলো তার দাদির বাড়িতে গেছে। তখন ছোট মা আর কোনো কথা বলল না। আমরা বাড়ির মেয়ে বাড়ি পেয়ে খুব খুশি এবং পরের দিন কবিরাজকে সংবাদ দিলাম। কবিরাজ আমাদের বাসায় এসে মেয়েটাকে ঝাড়ফুঁক করলো এবং বলল, ওর ওপর খারাপ জিনের আসর আছে। আজকে ওই লোকটা যদি না থাকতো তাহলে আপনাদের মেয়েকে ডুবিয়ে মারত। মেয়েটাকে সাবধানে রাখবেন। আমি কিছু তেল পড়া এবং গাছের কিছু ছাল পড়া দিয়ে গেলাম, আর অবশ্যই এই তাবিজ ওর কোমরে বেঁধে দিবেন। এই বলে কবিরাজ আমাদের বাড়ি থেকে চলে গেল। সেই থেকে মেয়েকে আমরা বাড়ির বাইরে বের হতে দেই না। এরকম ঘটনা তোর ছোট মার বিয়ের পর আবারও হয়েছিল। তোর ছোট মার আব্বা একদিন ঘাট থেকে মাছ ধরে নিয়ে আসছিল। বাসায় নিয়ে এসে তোর ছোট মার হাতে দিয়ে বলল, রান্না করে রেখো। আমার একটু গ্রাম পঞ্চায়েতের ওখানে ডাক পড়েছে, আসতে দেরি হতে পারে। তোর ছোট মা মাছের ব্যাগটা হাতে থেকে নিয়ে রান্না করে গেল এবং আমি সেই সময় শাক বাচ্ছিলাম। কিছুক্ষণ পর তোর ছোট মা রান্নাঘর থেকে বের হলো খুব উস্কোভাবে। আমি বললাম, কিরে, তোর জামাই যে তোকে মাছ দিল, মাছ রান্না করলি না? তোর ছোট মা কোনো কথাবার্তা বলল না, চুপচাপ ঘরে চলে গেল। আমি মনে করলাম হয়তো অন্য কোনো কাজে গেছে। এসার পর তোর দাদা নামাজ পড়ে আসলো এবং বলতে লাগলো, বউ, 1 গ্লাস পানি দিও তো। তোর দাদা সমানে ছোট মাকে ডেকেই চলেছিল, কিন্তু আজব বিষয় হলো তোর ছোট মা একবারও রুম থেকে বের হচ্ছিল না। আমি তোর দাদাকে পানি দিয়ে তোর ছোট মার রুমের দিকে গিয়ে দেখি তোর ছোট মা কান্নাকাটি করছে। আমি বললাম, কিরে, তোর কি হয়েছে? বয়স্ক মানুষ কখন থেকে পানি চাচ্ছে, পানি তো দিলি না, আবার এখন কান্নাকাটি করছিস কেন? তোর ছোট মা উঠে বসে বলল, বন্ধুর বউ যা, নিজের বউ তা। এই বলে আবার হাসতে লাগলো। আবার বলল, বন্ধুর বউ দেখতে সুন্দর, সেই জন্যই তো চলে আসলাম। এই বুড়ি, তুই রুম থেকে বের হ, এখন জ্বালাস না। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আবার বউকে ধাক্কা দিলাম। তখন তোর ছোট মা এত ভয়ঙ্করভাবে আমার দিকে তাকালো,
আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। দেখলাম তোর ছোট মার চোখটা ধপধপে সাদা হয়ে গেছে এবং চোখের ভিতরে মনে হলো কালো কুচকুচে এবং জলজল করছে। খেয়াল করলাম বউয়ের গায়ে মাছের আষ্টের মতো গন্ধ। আমি বউকে দেখে দিলাম এক চিৎকার। সেই চিৎকারে তোর দাদা ছুটে আসলো আমাদের রুমে। তোর দাদা বলল, কি হলো, চিল্লালে কেন? তোর দাদার চোখ পড়ল ছোট বউয়ের ওপর। সেই সময় ছোট বউ হাতটা বেঁকিয়ে পাটা কামড় দিয়ে ধরেছিল। কি এক বিবস্ত্র চেহারা, বাপরে বাপ! মাথায় হাতে পায়ে আঁচড়ের দাগ, চোখ দুটো যেন ধপধপ করছে, দেখেই ভয় লাগছিল। তোর দাদাকে দেখে পুরুষালী কণ্ঠে বলল, এই বুড়ো, তুই এনে কে? যা কবরে যা। বুঝতে পারছিস না আমি এখন আমার বন্ধুর বউয়ের সাথে সময় কাটাচ্ছি? তখন তোর দাদা বুঝলো ছোট বউয়ের ওপর জিন ভর করেছে। সঙ্গে সঙ্গে তোর দাদা লাঠি নিয়ে এসে ছোট বউয়ের উপরে আঘাত করলো এবং সেই সঙ্গে দোয়া দরুদ পড়ল। ভেতরে থাকা জিনটা তখন চিৎকার করে বলে উঠল, আমাকে মারিস নে, আমি তো শুধু এসেছি আমার বন্ধুর বউয়ের সাথে এবং বন্ধুর সাথে দেখা করতে। তখন তোর দাদা আমাকে বলল তেল নিয়ে আসতে। তোর দাদা যেহেতু 5 ওয়াক্ত নামাজি ছিল, সেই জন্য টুকটাক কবিরাজি বিষয়ে জানতো। নিয়ে এসে দেওয়ার সঙ্গে সঙ্গে তোর দাদা দোয়া দরুদ পড়ে তেল পড়া তোর ছোট মার কপালে ঠেকাতেই তোর ছোট মা বিশ্রী ভাষায় গালাগালি শুরু করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, আমি যাব না, যা পারিস কর, যা পারিস কর। তোর দাদা আরো কিছুক্ষণ দোয়া দরুদ পড়ার মাধ্যমে ভেতরে থাকা জিনটাকে জিজ্ঞেস করতে লাগলো, তুই কে? কোথা থেকে এসেছিস? কেন এই মেয়ের উপরে ভর করেছিস? জিনটা উত্তর দিল, আমাকে মারিস না, আর দোয়া দরুদ পড়া বন্ধ কর, আমি সব বলছি। তারপর বলতে লাগলো, আমি তেঁতুল গাছে ছিলাম, আমি আমার মার বাড়ি খুঁজছিলাম। হঠাৎ দেখলাম আমার বন্ধু মাছ ধরছিল, তাই বন্ধুর মাছের সাথে চলে আসলাম। তারপর দেখলাম বন্ধুর বউ অনেক সুন্দরী, তারপর আর কি বন্ধুর বউকে বশ করে নিলাম। আমার বন্ধুর বউকে খুব পছন্দ হয়েছে আমার, এই জন্যই ওকে বশ করে আছি। দাদা বলল, বউ তো দেখেছিস, এবার চলে যা। তখন জিনটা বলল, না, আমি যাব না, আগে আমি আমার মার সাথে দেখা করব। তখন তোর দাদা জিজ্ঞেস করলো, তুই কে সেটা আগে বল। তখন ওই জিনটা বলে উঠল, আমার নাম অজেত, আমার বাড়ি সুইচ গেটের ওখানে ছিল। ছোটবেলায় আমি আর সোহেল একসাথে খেলাধুলা করতাম। আমরা 4 ভাই, মিলন, রাজ্জাক, রাজন আর আমি। ছোটবেলাতে আমি বল খেলতে খেলতে পানিতে ডুবে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে তোলেনি। তখন তোর দাদা জিজ্ঞেস করলো, তোর মাকে দেখিসনি? জিনটা বলল, না, আমি আমার মার সাথে দেখা করে তারপর যাব। তখন আমরা এলাকাতে পাশের 2-3টা এলাকা পরে ওদের বাড়ি ছিল, খোঁজখবর নিয়ে দেখলাম মিথ্যা কথা বলেনি, সত্য কথাই বলেছে। ওর মায়ের বয়স তখন 60 কি 65-এর কাছাকাছি। ওর বাড়িতে গিয়ে আমি অনেকবার ডাকলাম। ওর মা হঠাৎ করে বের হয়ে এসে বলল, কিরে বেটি, কি লাগবে বল। কি আর বলবো চাচি, তোমার ছোট ছেলে ওয়াজেদ এসেছে, আমাদের ছোট মার গায়ের ওপর ভর করেছে, দেখো কি সব বলছে। চাচি রেগে গিয়ে বলল, আমার সাওয়াল ওইসব হতে যাবে কিসের জন্যে? আমার সাওয়াল কোন আমলে মারা গেছে? আমি ওইসব বিশ্বাস করি না, তোরা চলে যা। চাচিকে কিছুতেই রাজি করিয়ে আনতে পারলাম না। তারপর তোর দাদা কিছু দোয়া দরুদ পরে ওকে এক টুকরা মাছ দিল। মাছ খাওয়ার দৃশ্যটা খুব ভয়ঙ্কর ছিল, কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে খাওয়া সম্ভব না। বিরাট বড় এক হা করে গোটা মাছটা গিলে ফেলল। তার উপরে চোখের সাদা মণিটা কালো কালো হয়ে গেছে, আর একটু বড় হয়ে গেছে, দেখেই ভয় লাগছিল। তারপর বলল, তাহলে আমি আসি। এই বলে দৌড় দিতে লাগলো মাঠের দিকে। কিছু দূর দৌড়ানোর পরে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তারপর আমরা তাকে মুখে পানি ছিটা দিয়ে তার জ্ঞান ফিরালাম। তখন তোর ছোট মা বলল, আমার কি হয়েছিল? আমি তখন জিজ্ঞেস করলাম, তোমার সমস্যা হয়েছিল, তুমি অজ্ঞান হলে কি করে? তখন তোর ছোট মা বলতে লাগলো, কি জানি, আমি তো কিছু মাছ রান্না করতে বসেছিলাম, হঠাৎ করে আমার শরীর খুব ভারী হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। ফিসফিস আওয়াজ কানের কাছে ভেসে আসছিল। রান্নাঘরের জানালা থেকে বাইরের দিকে তাকাতে দেখি একটা 9-10 বছরের একটা ছেলে উড়ে আমার জানালার সামনে আসলো।
পরনে কর্দমাক্ত বহু আগের এক গেঞ্জি আর একটা প্যান্ট। আমি ছেলেটাকে দেখে ভয় পাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়েছিলাম হয়তোবা। এরপর আমার আর কিছু মনে নেই। তোর দাদার কাছ থেকে পরে শুনেছিলাম ওই জিন নাকি আরো অনেক কথা বলেছিল। জিনটা মিথ্যা কথা বলেছে যে আজকেই এসেছে, কিন্তু তোর ছোট মার ওপর নাকি ওর ছোটবেলা থেকেই ভর করে আছে। তারপর থেকে তোর ছোট মাকে মাঝে মধ্যেই কবিরাজ দেখানো হতো, মাঝে মধ্যেই তোর ছোট মা জ্ঞান হারাতো। বাড়িতে তোর ছোট আব্বা আসার পর এইসব কাহিনী শুনে তো সে রীতিমতো অবাক। আমাদের বলল, এগুলো আপনারা আগে বলেননি কেন? তোর ছোট মা শ্বশুরবাড়ির লোকজন তো তারপর থেকে তোর ছোট মাকে চোখে চোখে রাখতো। এভাবে দেখতে দেখতে একদিন ছোট মা কচু শাক ওঠাতে গিয়ে হারিয়ে যায়। সারাদিন খোঁজাখুঁজির পর পাওয়া যায় না। রাত 11টা কি 11:30টার সময় তোর ছোট মার লাশ পাওয়া যায় সেই ডোবার মধ্যে, যেখানে এর আগে ছোটবেলাতে তোর ছোট মাকে ডুবাতে চেয়েছিল। আমরা সবাই খুব কষ্ট পেয়েছিলাম। এখনো তোর ছোট মার মৃত্যুটা আমরা কেউই মেনে নিতে পারি না। তোর ছোট মার দাফন কাফনের পর ওই কবিরাজ আমাদের বাসায় এসেছিল এবং এসে বলেছিল, এই জিন একটা খবিশ জিন। এই মেয়েকে তার খুব পছন্দ, এই জন্যই সে নিয়ে গেল। এই বলে নানি দীর্ঘশ্বাস ফেলে তার ঘটনা শেষ করলেন। আমি, আম্মু, মামা, আব্বু শুনে তো প্রায় কেঁদেই ফেলেছিলাম। তার 2 দিন পরে আমরা আবার বোনকে নিয়ে কবিরাজের কাছে যাই। কবিরাজ বললেন, এটা সেই জিন যে তোমার ছোট মার উপরে ভর করেছিল। কবিরাজ বিভিন্ন তদবিরের মাধ্যমে আমার বোনের শরীর থেকে জিনটি তাড়াতে সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু তারপরও মাঝে মধ্যে কবির জিনের পরিবারের কিছু আত্মীয় স্বজন আপুকে তখনও বিরক্ত করত। এভাবেই দেখতে দেখতে কেটে গেল প্রায় 14টা বছর। বর্তমানে 2024 সাল। আমার আপুর এখন বিয়ে হয়েছে কাতারের এক প্রবাসীর সাথে। আপুর 2টা ছেলে এবং একটি মেয়ে আছে। আমার আপু অনেক পরিবর্তন হয়ে গেছে। আপু এখন 5 ওয়াক্ত নামাজি এবং সবসময় আল্লাহ তাআলার ইবাদত করেন। 5-6 বছর হলো আপু নামাজি হয়েছেন। নামাজি হওয়ার পর থেকে আপুর তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আপুর এখনো একটি সমস্যা হয়, যেটি হলো তিনি এখনো মাঝে মধ্যে কিছু কালো অবয়ব দেখেন। আমি জানি আমি তেমন ঘটনাটি গুছিয়ে লিখতে পারিনি, সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ তহিদ ভাইকে ঘটনাটি আবারও সিলেক্টেড করার জন্য। আল্লাহ হাফেজ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অদ্ভুত প্রহরের সঙ্গে থাকবেন। এরই মধ্যে শেষ হয়ে গেল কবির জিনের 2য় খণ্ড। আপনারা যারা আগের খণ্ডটি শুনেছেন এবং এই খণ্ডটি শুনেছেন, 2টি খণ্ড মিলিয়ে আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে চাইলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলটি যদি আজ আপনারা নতুন শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো এপিসোড আপনাদের মিস না হয়ে যায়। দেখা হবে আপনাদের সকলের সাথে আবারও পরবর্তী আরেকটি এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।